প্রবাসীদের নিয়ে একটি পরিকল্পনাই দেশের চেহারা পাল্টে দিতে পারে এবং লক্ষ লক্ষ প্রবাসীদের জীবন মানকে পরিবর্তন করে দিতে পারে। বাংলাদেশের প্রায় 1.5 কোটি লোক প্রবাসে থাকে। তাদের যে আয় আছে তা যদি অর্থনীতিতে সরাসরি কাজে লাগানো যায় তাহলে শুধু তারাই নয়, দেশের অবস্থা ঘুরে যেতে পারত। আজ তাই নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কোটি কোটি টাকা প্রতি মাসে বিদেশ থেকে আসে, কিন্তু এই টাকার একটি বড় অংশ উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় না। অনেকে বাড়ি করে তার টাকা কাজে লাগান, অনেকে জমি কিনে ফেলেন, ফলে অনেক জমি প্রবাসীদের অনাবাদি রয়েছে। আবার অনেকে বিদেশেই অপ্রয়োজনে টাকা খরচ করে ফেলেন। প্রশ্ন হলো, যদি এই অর্থ এমনভাবে বিনিয়োগ করা যায় যাতে প্রবাসীদের অর্থের অপচয় হবে না, পারিবারিক কলহ কমবে, কৃষির জমিও রক্ষা পাবে এবং বেকারও কমবে, তাহলে কেমন হয়? আমরা আমাদের আলোচনা যাওয়ার পূর্বে যদি বিষয়টিকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করতে যাই তাহলে একটি উদাহরণ টানতে হয়। চলুন আমরা উদাহরণটি দেখি। আমার বাড়ির পাশে এক চাচা রয়েছে। আমি যখন ছোটবেলায় দেখেছি তার বাড়িটি ছিল এই যে হলুদ যে সীমানাটা দেখা যাচ্ছে, এই হলুদ সীমানা পর্যন্ত ছিল তার বাড়ি। জমির পরিমাণ ছিল 20 থেকে 24 শতাংশ। তিনি মৃত্যুকালে 6 জন ছেলে রেখে যান। সেই 6 জন ছেলে তাদের প্রয়োজনে যখন আলাদা আলাদা বাড়ি করলো তখন বাড়িটা প্রায় 66 শতাংশ পর্যন্ত বাড়াতে হলো। আবার ওই চাচায় থাকতো 20 শতাংশের উপরে বাড়িতে, তার প্রত্যেক ছেলে সেখানে 11 শতাংশ করে বাড়ির মালিক হলো। এই 11 শতাংশ করে মালিক হওয়ার পরে তারা সীমানা নিয়ে প্রতিনিয়ত তাদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, কলহ দ্বন্দ্ব এগুলি থেকেই যায়। তো এখান থেকে আমাদের বাঁচার উপায়ও আজকে এই ভিডিওটি ব্যবহার করা যাবে। আমরা উপরোক্ত স্লাইডের মাধ্যমে যে বিষয়টি বুঝতে পারলাম সেখান থেকে বলা যায় একটি বাড়ি মানেই হলো কৃষি জমি কমে যাওয়া, রাস্তা, ড্রেন, বিদ্যুতের অতিরিক্ত খরচ এবং এই বাড়িগুলি ছড়িয়ে ছিটে থাকা, যার কারণে সরকারি ব্যয় বৃদ্ধি পায়। প্রত্যেকটি বাড়িতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকারি ব্যয়ও বৃদ্ধি পায়। একটি পরিবার এক টুকরো জমিতে বাড়ি করলে যতটুকু জমি নষ্ট হয়, একই জমিতে যদি 20টি পরিবার একটি বহুতল ভবনে থাকে তাহলে বাকি কৃষি জমি কিন্তু থেকে যায়, আমরা সেখানে কৃষি ফসল উৎপাদন করতে পারি। প্রবাসীদের নিয়ে আরেকটি হিসাব রয়েছে। যেমন ধরেন আমাদের দেশে প্রায় 1.5 কোটি লোক প্রবাসে থাকে। সেখানে আমরা একটা হিসাব করে দেখেছি, যখন সে দেশে তার অর্থ বিনিয়োগ করতে পারতেছে না তার মনের মতো করে বা তার সুবিধা মতো, তখন সে কি করছে, প্রবাসে সে অতিরিক্ত খরচ করছে অথবা তার এই অর্থকে অপ্রয়োজনে খরচ করছে। এই 1.5 কোটি প্রবাসী যদি প্রতি মাসে 5,000 টাকা করে খরচ করে, প্রবাসে কিন্তু 5,000 টাকা কোনো টাকাই না। তো আমার কাছে মনে হতে পারে যে এই 5,000 টাকা কিভাবে খরচ করে। প্রবাসী যদি প্রতিদিন একটা করে কফি খায় তাহলে এই 5,000 টাকা খরচ করা সম্ভব। তাহলে আমরা একটা হিসাব করে দেখেছি যে এই 1.5 কোটি প্রবাসী প্রতি মাসে 7,500 কোটি টাকা প্রবাসে অপব্যয় করছে। অর্থাৎ তার এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে সে ব্যয় করছে, যদিও সে মনে করছে এটা বিনোদনের জন্য। আসলে যদি তার এই অর্থ ব্যয় করার যথাযথ জায়গা থাকতো তাহলে সে অবশ্যই সেই জায়গায় ব্যয় করত। না থাকার কারণে সে দেখা গেছে এই টাকা দিয়ে তার অজান্তেই ব্যয় করে ফেলছে। ফলশ্রুতিতে বছরে আমাদের দেশে 90,000 কোটি টাকা ব্যয় হচ্ছে অপ্রয়োজনীয়। অর্থাৎ আমাদের দেশে প্রবাসীরা প্রায় প্রতি বছর 90,000 কোটি টাকা ব্যয় করছে, যেটা বিনা প্রয়োজনে।
আমি শুধু এখানে মোটামুটি একটা হিসাব তুলে আনার চেষ্টা করেছি, কিন্তু এই পরিমাণ অনেক বেশি হবে। এখন আমাদের প্রবাসীরা এই যে ব্যয় করছে, এর পিছনেও কি কতগুলি কারণ আছে। তারা যে সকল সমস্যাগুলি মোকাবেলা করেন, তারা বছরে লক্ষ লক্ষ টাকা আয় করেন, কিন্তু কোথায় বিনিয়োগ করবেন তা বুঝতে পারেন না। অনেকে ব্যাংকে মুনাফা কম বলে বিনিয়োগ করেন না, আবার অনেকে আছেন ব্যাংকে সুদ বিধায় ব্যাংকে টাকা রাখতে চান না। যেহেতু তারা প্রবাসে থাকে, বাংলাদেশের পরিবেশের সাথে প্রবাসের পরিবেশের অনেক পার্থক্য, যার জন্য প্রবাসে থাকা অবস্থায় সে যেই কাজটি করেছে সেই কাজটি বাংলাদেশে করার মতো পরিবেশ নাই। ফলশ্রুতিতে ব্যবসা বা কোনো বাংলাদেশের বাস্তবতায় কোনো কাজ করার দক্ষতা তার থাকে না। তখন সে কী করে, জমি কিনে ফেলে রাখেন, যা অনাবাদি থেকে যায়, অনেক সময় অনাবাদি থেকে যায়। আবার প্রবাসেও এই যে আমি যে হিসাবটা দেখালাম, অপ্রয়োজনীয় খরচ করে। আমাদের দেশে প্রবাসীদের জন্য বিনিয়োগের নিরাপদ ও ব্যবহারযোগ্য বিকল্পের ঘাটতি রয়েছে। আসুন আমরা একটি সমাধানের পথ দেখি। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে গড়ে 3000-এর কম বেশি, সামান্য কম বেশি লোক প্রবাসে থাকে। তাই প্রত্যেকটা ইউনিয়নে পরিকল্পিতভাবে প্রবাসীদের জন্য যদি কয়েকটি বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়, প্রবাসীরা বিদেশ থেকেই কিস্তিতে এই ফ্ল্যাট কিনতে পারবেন। ফলে তাদের একটি স্থায়ী সম্পদ হবে, দেশে ফিরে থাকার জায়গা থাকবে, ভবিষ্যতে তারা ভাড়াও দিতে পারবে যদি স্থানীয় চাহিদা থাকে। তাদের অর্থ দেশের নির্মাণ অর্থনীতিতে সরাসরি কাজ করবে। আমরা একটি আনুমানিক প্রকল্প দাঁড় করিয়েছি। ধরা যাক 40টি ফ্ল্যাট, প্রতিটি ফ্ল্যাট 1000 বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটের নির্মাণ ব্যয় হবে, আমরা হিসাব করে দেখেছি, 30 থেকে 35 লক্ষ টাকা। একজন প্রবাসী যদি প্রথমে ডাউন পেমেন্ট করে 5 লক্ষ অথবা 10 লক্ষ টাকা, বাকি টাকা সে কিস্তি আকারে পরিশোধ করবে। প্রবাসীদের এই ডাউন পেমেন্ট করার পর বাকি টাকা সরকার চাইলে বাজেট থেকেও বরাদ্দ দিতে পারে। এছাড়া কোনো কোম্পানির সাথে পিপিপি এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে পারে। পিপিপি এর মানে হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কোনো কোম্পানিকে যদি সরকার এই দায়িত্ব দিয়ে দেয়, সেখানে সরকারও থাকবে, কোম্পানিও থাকবে এবং প্রবাসীরাও থাকবে। সেইভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। যদি আমরা প্রাথমিকভাবে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই 4 জেলায় 204টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে 40টি ফ্ল্যাটের একটি করে আবাসিক ভবন করতে মোট 4000 টাকা বাজেটে বরাদ্দ রাখতে হবে। সামান্য কম বেশি হতে পারে। এবং প্রবাসীরা যদি প্রত্যেকে 5 লক্ষ টাকা করে ডাউন পেমেন্ট দেয় বা ইনস্টলমেন্ট দেয়, তাহলে আরও 400 কোটি টাকা হবে। এই টাকা দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। যদি প্রবাসীদের প্রথম বছর বা 2 বছর লাগে এই ফ্ল্যাট হস্তান্তর করতে, তখন দ্বিতীয় বছর সরকারের আরও 20 কোটি টাকা প্রবাসীর কাছ থেকে কিস্তি আকারে পাবে এবং তৃতীয় বছর থেকেও পাবে। এভাবে 10 থেকে 12 বছরের মধ্যে প্রত্যেকটা প্রবাসী একটা করে ফ্ল্যাটের মালিক হতে পারে। যেই ফ্ল্যাটটি তার 30 থেকে 35 লক্ষ টাকায় কেনা, কিন্তু তার যখন ফ্ল্যাটটি হস্তান্তর হবে বা ফ্ল্যাটটি কিস্তি পরিশোধ হওয়ার পরে সেই ফ্ল্যাটের প্রাইস ডাবল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলে প্রবাসীরাও সেই ফ্ল্যাট কিনতে আগ্রহ দেখাবে। আমরা একজন প্রবাসী যিনি মালয়েশিয়ায় বসবাস করেন, তাকেও কিভাবে এই প্রকল্পের অধীনে আনা যায় সেই হিসাবটা এবার দেখব। একজন মালয়েশিয়া কর্মরত শ্রমিক মাসিক কত টাকা অপ্রয়োজনীয় খরচ করে, এর কোনো নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই। কারণ একজন শ্রমিক কত টাকা অপ্রয়োজনীয় খরচ করে এটা নির্ভর করে তার জীবন, তার শহর এবং তার অভ্যাসের উপর। আমরা আনুমানিক একটা হিসাব করতে পারি। ধরা যাক একজন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রতি মাসে 2500 থেকে 3500 রিঙ্গিত আয় করেন এবং তার খরচ হয় মাসিক 1200 থেকে 1800 রিঙ্গিত।
দেশে পাঠান 800 থেকে 1200 রিঙ্গিত, এরপরও তার কাছে 200 থেকে 500 রিঙ্গিত থেকে যায়। এই যে 200 থেকে 300 রিঙ্গিত যে তার কাছে থেকে যায়, এর থেকে একটা অংশ ধরেন 200 রিঙ্গিত, এবং তার পরিবারের কাছে সে যে অর্থটা পাঠায় পারিবারিক খরচ বহন করার জন্য, সেখান থেকে আরও 200 রিঙ্গিত, তাহলে 200 400 রিঙ্গিত। আবার সে যখন দেখবে যে বাংলাদেশে তার একটা ফ্ল্যাট হচ্ছে, তখন তার আয় করার প্রবণতাও বেড়ে যাবে, সেখান থেকে সে 200-300 রিঙ্গিত বেশি আয় করতে পারবে, যা দ্বারা সে 25,000 টাকার মতো একটা কিস্তি প্রতি মাসে চালাতে পারবে। যদিও এখানে পরিবর্তনশীল অবস্থা রাখা দরকার আছে, কারণ অনেকেই দেখা গেছে 2 বছর 5 বছর পরে বাংলাদেশে চলে আসে, তারা চাইলে আরেকজনের কাছে তাদের ফ্ল্যাট হস্তান্তর করে দিতে পারবে অথবা বিক্রি করে দিতে পারবে, সেই ব্যবস্থাও রাখতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে মালয়েশিয়ার একজন প্রবাসী যদি 25,000 টাকা মাসে কিস্তি পরিশোধ করতে পারে, তাহলে ওই দেশের একজন প্রবাসীকেও এই প্রকল্পের অধীনে আনা সম্ভব। এতে দেশের কী লাভ হবে? প্রবাসীরা তাদের আয়কে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাবে, যেহেতু তাদের কিস্তি দিতে হবে, যার ফলে রিজার্ভ বেড়ে যাবে, তাদের অর্থ দেশের অর্থনীতির মূল স্রোতে প্রবেশ করবে, আর আমাদের দেশের অর্থনীতির আকার বাড়বে। কৃষি জমি রক্ষা পাবে একটি ভবনে অনেক পরিবার, অর্থাৎ কম জমিতে বেশি মানুষ। গ্রামীণ পরিকল্পিত নগরায়ন হবে। আজ অনেকে গ্রামে ধীরে ধীরে অপরিকল্পিত শহর পরিণত করছে। পরিকল্পিত আবাসন এই পরিবর্তনকে আরও সুশৃঙ্খল করতে পারে। ধরেন কর্মসংস্থানের বিষয়ে যদি আমরা বলতে চাই, সেখানে রাজমিস্ত্রি কাজ করা লাগবে এসব প্রকল্পে, ইঞ্জিনিয়ার কাজ করবে, ইলেকট্রিশিয়ান, রং মিস্ত্রি, দোকানপাট, পরিবহন, সবখানেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। ফ্ল্যাট তৈরি হলে আশেপাশে বাজার, ব্যাংক, হাসপাতাল, স্কুল, ছোট ব্যবসা সব কিছুর চাহিদা বাড়বে। ফলে কি হবে? দেশের অর্থনীতিতে একটা গতিশীলতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের প্রবাসীদের পাঠানো অর্থ শুধু ভোগে নয়, উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহার করা উচিত। যদি পরিকল্পিতভাবে উন্নয়ন পর্যায়ে আধুনিক আবাসন গড়ে তোলা যায়, তাহলে একদিকে প্রবাসীরা একটি নিরাপদ সম্পদ পাবে, অন্যদিকে কৃষি জমি রক্ষা, পরিকল্পিত গ্রাম উন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ সব কিছু একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে। আমরা বর্তমান সরকারকে লক্ষ্য করছি দেশকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে। তার ভিতরে এই পদক্ষেপটিও হতে পারে দেশ পরিবর্তনের একটা পদক্ষেপ। তো বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। যারা প্রবাসীরা রয়েছেন, যদি মনে করেন এই প্রকল্পের মাধ্যমে আপনি উপকৃত হবেন, আপনি একটি ফ্ল্যাটের মালিক হলে আপনার জন্য সুবিধা হয়, তাহলে এই ভিডিও শেয়ার করে আপনি কর্তৃপক্ষের নজরে আনতে পারেন। ফলে কি হবে? যখন এই ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসবে, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিতে পারে। কেননা এখানে তাদের অনেক অর্থের কোনো দরকার নেই, সামান্য কিছু অর্থ বাজেটে বরাদ্দ রাখলেই প্রকল্পটিকে বাস্তবায়ন করা সম্ভব, যা আমাদের প্রবাসীদের জীবনমান পরিবর্তন করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আর যেহেতু আপনি প্রবাসে আছেন, আপনার অর্থ আপনার কাছে যদি থাকে, আপনি যদি ধরে রাখতে পারেন, এই অর্থ এক সময় আপনিই ভোগ করবেন। আর যদি আপনার কাছ থেকে চলে যায়, তাহলে তার জন্য আপনিই ভুক্তভোগী। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এই ধরনের প্রকল্প আপনার জন্য দরকার নাকি দরকার না। যদি আপনার দরকার হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিও শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আনতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।